নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে কোনো রকম কমেডি বা রোস্ট ভিডিও না। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো সমাজের বুকে ঘটতে থাকা একটা সিরিয়াস ইস্যু নিয়ে, ডিভোর্স। এই কথাটির সঙ্গে তো অনেকেই পরিচিত। যার ডিভোর্স হয়ে গেছে সে খুব ভালো মতো জানে, আর যার কেস চলছে এটা নিয়ে সে তো খুব ভালোভাবে বুঝতে পারছে এটার মানে কি। বিশেষ করে ছেলেরা, পুরুষরা, হ্যাঁ যারা মেয়েরা দেখছো ভিডিওটা, সরি টু সে হয়তো তোমাদের খারাপ লাগবে, তাই বলছি আগে পুরো ভিডিওটা দেখবে, তারপরে কমেন্ট করবে, না হলে ভিডিওটা স্কিপ করতে পারো। ছেলেদের বলছি, ভাই বিয়ে করার আগে অন্তত 10 বার ভেবে নিস, ভালোভাবে দেখে নিস কাকে বিয়ে করছিস, তারপর বিয়ে করবি। নয়তো ভাই কিছু পিশাচ শ্রেণীর মেয়ে আছে যারা পুরো রক্ত চুষে খেয়ে নেবে, তোর পুরো পরিবারের রক্ত চুষে খেয়ে নেবে। কারণ এখন ডিভোর্সের নামে রীতিমতো ব্যবসা চলছে সারা দেশ জুড়ে, এবং এই ব্যবসা এতটাই পপুলার হয়ে উঠেছে যে সবার মধ্যে পুরো নেশা চলে উঠেছে ডিভোর্সে। অ্যালুমিনিয়াম নামে পুরো রক্ত চুষে খাচ্ছে ছেলে এবং ছেলের পরিবারের। আর ভাবতেও অবাক লাগে আমাদের দেশের আইন ব্যবস্থাকে নিয়ে। এদিকে দেখাচ্ছে যে এখন আর আইন অন্ধ নয়, চোখ থেকে কালো ফিতে সরানো হয়েছে। কিন্তু ভাই কোথায়, বড় লোকেদের জন্য খুব তাড়াতাড়ি মামলা শোনানো হয়ে যায়, এবং গরিব যারা তারা ডেটের পর ডেট, ডেটের পর ডেট, তারিখের পর তারিখ, তারিখের পর তারিখ পেতেই থাকে। যারা বড় লোক, পার্টি পলিটিক্সের লোক, তাদের ভাই চুটকিতে প্রবলেম সলভ হয়ে যায়, চুটকিতে মামলা সলভ হয়ে যায়। নাহলে দেখো না, হসপিটালে কর্মরত একজন লেডি ডাক্তারের সঙ্গে এরকম একটা কেস ঘটে গেল, সেটার বিচার কী হলো? সবটা জানার পরেও, সবটা বোঝার পরেও কী অবস্থা দেশের আইন ব্যবস্থার। এখন যেভাবে চারিদিকে পুরুষদের উপর অত্যাচার হচ্ছে সারা দেশ জুড়ে, তাতে তো অন্তত এটা মনে হয় যে নারী সুরক্ষার পাশাপাশি পুরুষ সুরক্ষারও প্রয়োজন। একটা সময় যে আইন তৈরি করা হয়েছিল নারীদের সুরক্ষার জন্য, কিছু মহিলা সেই নারী সুরক্ষার অপব্যবহার করে রীতিমতো ব্যবসা চালাচ্ছে। অথচ আমাদের দেশের আইন ব্যবস্থা এখনও এটা নিয়ে চুপ। এরপর যে কথাগুলো বলবো, কথাগুলো ভালো করে শুনুন, দেখুন, বুঝুন, শুনে আপনিও ঠিক থাকতে পারবেন না। ডিভোর্সের কেস চলছে ভরা আদালতে। ছেলের স্যালারি 85,000 এবং ছেলের স্ত্রী ও স্ত্রীর পরিবার ছেলের কাছে অ্যালুমিনিয়াম নামে 3 কোটি টাকা দাবি করেছে। ভাই 3 কোটি টাকা রীতিমতো, মানে ভাবতে পারছো 3 কোটি টাকা মুখের কথা নয় কিন্তু। যেখানে একটা ছেলে 85,000 টাকা রোজগার করে, তার খাওয়া দাওয়া খরচা আছে, ফ্ল্যাটের খরচা আছে, নানা রকম খরচা আছে, সেখান থেকে কিছুটা তো বাদ যাবে। তারপরে 3 কোটি টাকা দাবি করেছে। এরপর ছেলেটা জজ সাহেবকে বলে 3 কোটি টাকা আমি কোথায় পাবো? তখন উল্টে জজ সাহেব আবার ওকে বলে তোমার কাছে নিশ্চয়ই টাকাটা আছে, তাছাড়া ও চাইবে কেন? মানে ভাবো একবার, জজ সাহেব যে সে কোন লেভেলের জজ সাহেব, তাকে তো পুরো বিচারটা করার জন্য ওখানে বসানো হয়েছে। সে আবার উল্টে তাকে বলে, ছেলেকে বলে যে তোমার কাছে নিশ্চয়ই টাকাটা আছে, তাছাড়া ও চাইবে কেন? देख लो भाई, हम लड़के हैं ना, हमारे साथ ऐसा ही होता है। তখন ছেলেটা এনসিআরবির একটা রিপোর্ট দেখিয়ে বলে যে এই মিথ্যে কেসের জন্যে প্রতি বছর কত ছেলে সুইসাইড করেছে। অন্যদিক থেকে ছেলের স্ত্রী যে সে বলে ভরা আদালতে যে তুমি কেন করছো না। মানে ভাবুন একবার। আর তার থেকেও লজ্জাজনক ঘটনা হচ্ছে, এই কথাটা বলার পর স্বয়ং জজ সেও হাহা করে হেসে উঠেছে। তাহলেই ভাবুন আপনার দেশের আইন ব্যবস্থার উপর কোনো আস্থা রইল? মানে আপনি যদি কোনো একটা মিথ্যে মামলাতেও পড়ে যান, তাহলে ভাই আপনার জীবন পুরো শেষ হয়ে যাবে। কারণ তারিখের পর তারিখ, তারিখের পর তারিখ, আস্তে আস্তেই আপনার পুরো জীবন শেষ হবে, জীবন কয়লা হয়ে যাবে পুরো। তারপর সমাজকে তো ছেড়েই দিন, আপনার নামে যদি কোনো একটা মিথ্যে কেসও হয়, সমাজ আপনাকে পুরো তার আগেই দোষী বানিয়ে দেয়, দোষী সাব্যস্ত হওয়ার আগেই দোষী বানিয়ে দেয়। ठीक बोलेছো। শুধু এটাই নয়, এর আগেও আমরা দেখেছি ডিভোর্সের কেসে মোটা টাকার অ্যালুমিনি দাবি করেছে। ভাই কেন? আমার কথা হচ্ছে, ছেলের যেমন বিয়েতে আবদ্ধ ছিল, মেয়েটাও ছিল, মেয়েটাও ইনভলভ ছিল তার মধ্যে। শুধু তো এটা নয় যে ছেলেটাই ছিল। হ্যাঁ, স্বামীর কাছ থেকে তুমি ভরণ পোষণ নিতেই পারো, তা বলে এই নয় যে ছেলের স্যালারি 85,000 টাকা আর তুমি ডিমান্ড করে বসবে 3 কোটি টাকা। আর ভাই একটা কথা বলে রাখি, সব মেয়েরা খারাপ নয়, কিছু পিশাচ মহিলাদের থেকে দূরে থাকবে। একদিকে যেমন এই মেয়েটি তার হাজব্যান্ডের কাছে ডিভোর্সের জন্য অ্যালুমিনিতে 3 কোটি টাকা দাবি করেছে, অপরদিকে সাউথের প্রথম শ্রেণীর নায়িকা সামান্থা রুথ প্রভু ডিভোর্স হচ্ছে ঠিক আছে, অ্যালুমিনি 0। কি ভাবছেন কার কথা বলছি? ডিভোর্সের কেস আর আমাদের দেশের আইন ব্যবস্থাকে যে মানুষটা কাঠগড়ায় দাঁড় করিয়ে চলে গেছে, সেই অতুল সুভাষকে নিয়ে কথা বলছি। অতুল সুভাষ 29 বছর বয়সী, বিহারের বাসিন্দা, ব্যাঙ্গালোরে একটা আইটি কোম্পানিতে কাজ করে, এআই ইঞ্জিনিয়ার। 29 বছর বয়সী আর 5টা ছেলেরও যেমন স্বপ্ন থাকে যে বিয়ে করে সেটেল হওয়ার, তারও ঠিক সেরকমই স্বপ্ন ছিল। ঠিক সেই মতোই ঠিক 2019 সালে ইউপির বাসিন্দা নিকিতা সিংহানিয়াকে বিয়ে করে। এরপর তারা ব্যাঙ্গালোরে নিজের ফ্ল্যাটে থাকতে শুরু করে। 1 বছর পরে তাদের একটা বাচ্চাও হয়। নিকিতা বলে যে মায়ের ব্যবসায় লস হয়ে যাচ্ছে, কিছু টাকা দিতে হবে। এই কিছু কিছু করে টাকা দিতে থাকে অতুল। একটা সময় টাকার ডিমান্ড এতটাই বেড়ে যায়, অতুল না করে দেয়, আমি টাকা দিতে পারবো না। ঝামেলাটা ঠিক এখান থেকেই শুরু হয়। নিকিতা তার ছেলেকে নিয়ে বাপের বাড়ি চলে যায় এবং বাপের বাড়ি থেকে বলে
যে আমি আর তোমার সঙ্গে সংসার করতে চাই না। অতুল বোঝায় এবং বুঝিয়েও যখন বোঝে না সে, তখন সে ডিভোর্সের জন্য রাজি হয়ে যায়। ব্যাস এখান থেকেই শুরু হয় নিকিতা সিংহানিয়া এবং তার পরিবারের নোংরা খেলা। ছেলে এবং তার পরিবারের ওপরে 9খানা কেস করে। ঠিক কেসটা এমন জায়গায় করে, এমন একটা কোর্টে করে ইউপির জোনপুরে, যেখানে তারা নিজেরাও থাকতো না, তারা দিল্লিতে থাকতো। ব্যাঙ্গালোর থেকে ইউপি জোনপুর আসা যাও 120টা ডেটের মধ্যে 40টা ডেটে প্রেজেন্ট হওয়া। ভাই মুখের কথা নয়, অফিস কামাই করে, অফিস ছুটি করে এই দিনগুলোতে আসা, হ্যারাস হওয়া খুব একটা সহজ কাজ নয়। ওই জন্যই লোকে কোর্ট কাছারির চক্করে পড়তে চায় না। অতুলের স্ত্রী নিকিতা সিংহানিয়া তার ছেলের মেনটেন্সের জন্য 40,000 টাকা দাবি করে এবং নিজের অ্যালুমিনি হিসাবে 1 কোটি টাকা। অতুল যখন তার ছেলের মেনটেন্সের জন্য 40,000 টাকা দিতে রাজি হয়ে যায়, তখন নিকিতার ডিমান্ড 1 কোটি থেকে সরে 3 কোটিতে চলে আসে। এরপর লাস্ট হিয়ারিংয়ের দিন অতুল যখন কোর্টে যায়, তখন তার শাশুড়ি তাকে দেখে বলে, আরে তুমি এখনো বেঁচে আছো? ওই দিক থেকে অতুল বলে, আমি যদি মরে যাই তাহলে আপনাদের পার্টি কিভাবে হবে? ওই দিক থেকে নিকিতার মা মানে অতুলের শাশুড়ি বলে যে তুমি মরে গেলেও আমাদের পার্টি হবে। তুমি মরে গেলে তো তোমার সব সম্পত্তি এমনি আমার মেয়ের নামে হয়ে যাবে, আর তোমার বাবা মরে গেলে তাদের সম্পত্তিও আমার নামে হয়ে যাবে। তোমার মারা যাওয়ার পর আমরা তোমার বাবা মাকে কোর্ট কাছারির চক্করে বিজি রাখবো, কোর্ট কাছারি দিয়ে সব শেষ করে দেবো। সুতরাং তোমার যা সম্পত্তি, যা প্রপার্টি আছে সব আমার মেয়ের নামে হয়ে যাবে। মানে ভাবুন একবার কীরকম মেন্টালিটির মহিলা। অতুল জজের উপরেও কমপ্লেন আনে যে জজ নাকি তার কাছ থেকে 5 লাখ টাকা চেয়েছিল, 5 লাখ টাকা দাও তাহলে আমি তোমার কেসটার শুনানি করে দেবো। কিন্তু অতুল দিতে রাজি হয়নি বলে তার ডেট আবার পিছিয়ে দেওয়া। সেটা শুনে ঘরে গিয়ে অতুল 9 ডিসেম্বর একটা 1.5 ঘন্টার ভিডিও বানাই এবং 40 পাতার একটা নোট লিখে সুইসাইড করে। 40 পাতার নোটে লেখা ছিল যে আমার মৃত্যুর জন্য 5 জন দায়ী, তার স্ত্রী, তার শাশুড়ি, তার শালা এবং স্ত্রীর আঙ্কেল, আর ওই কোর্টের জজের নাম লেখা ছিল। অতুল আবারও নোটে লিখেছিল তার ছেলের সম্বন্ধে যে আমি ছেলের সঙ্গে দেখা করতে চেয়েছি, কিন্তু এর আমাকে ছেলের সঙ্গে দেখা করতে দেয়নি। ছেলের সঙ্গে দেখা করার জন্য নাকি 40 লাখ টাকা চেয়েছিল। মানে ভাবো, নিজের ছেলে কিন্তু 40 লাখ টাকা। সে নোটে তার ছেলেকে নিয়ে লেখে যে তুমি কেমন দেখতে হয়েছে এখন আমি জানি না, কিন্তু আমি যতদিন বেঁচে থাকবো তোমার মা আমাকে এবং আমার ফ্যামিলিকে, আমার বুড়ো বাবা মাকে পুরো টর্চার করতে থাকবে। আমি আমার বাবার জন্যে তোমাকে ত্যাগ করতে পারি, আর তোমার জন্যে শত নিজেকে ত্যাগ করতে পারি, তাই আমি চলে যাচ্ছি। দেশের আইন ব্যবস্থাকে পুরো কাঠগড়ে দাঁড় করিয়ে দিয়ে সে বলেছে আমি মারা যাওয়ার পর আমার অস্থির যেন বিসর্জন না করা হয়, যতদিন না আমি সঠিক বিচার পাচ্ছি। যদি আমি সঠিক বিচার না পাই তাহলে আমার অস্থিকে কোর্টের সামনে কোনো নর্দমায় ভাসিয়ে দেওয়া হয়। মানে ভাবতে পারছো একটা মানুষ আইন ব্যবস্থার উপরে কতটা ধৈর্য হারালে এই কথাগুলো লিখতে পারে। আমি যদি সঠিক বিচার না পাই তাহলে আমার অস্থিটাকে কোর্টের সামনে কোনো একটা নর্দমায় ফেলে দিয়ে। ভাই সব থেকে একটা কথা কি জানো তো, যাই হোক না কেন দোষ পুরুষদের, ছেলেদের। হ্যাঁ আমি মানছি মেয়েদের সুরক্ষার প্রয়োজন আছে, নারী সুরক্ষার প্রয়োজন আছে। নারী সুরক্ষার আইন বানানো হয়েছিল, তার একটা আলাদা ইতিহাস আছে। এখনও নারী নির্যাতিত হয়, কিন্তু ভাই পুরুষদের নারী নির্যাতিত হয় তার জন্যে কোর্টে কেস করা যায়, তার বিরুদ্ধে মামলা করা যায়, সেটা ব্যাপার আছে একটা, সেটা নিয়ে যেতে চাইছে না। কিন্তু পুরুষরা, ছেলেরা যা নির্যাতিত হচ্ছে তার জন্য ভাই কী আছে? একটা বিবাহিত মহিলা যদি তার স্বামীর নামে মিথ্যে মামলা করে যে আমার কাছে সে পণ চাইছে, এবং এটা যদি ওই মহিলা প্রমাণ করতে না পারে, তাহলে ভাই তার কী সাজা হয়? না, কিছু না। উল্টে যদি ভাই স্বামী ডিভোর্স ফাইল করে, স্বামী ডিভোর্স ফাইল করুক চাই স্ত্রী ডিভোর্স ফাইল করুক, যাই তো ভাই সেই স্বামীরই, সেই ছেলেরই যাবে। তাদের দুজনে যদি একটা বাচ্চা থেকে থাকে, তাহলে ভাই তার জয়েন্ট কাস্টাডি কেন দেওয়া হয় না? কেন মায়ের কাছে রাখা হয়? কেন সবসময় বলা হয় যে বাপটাই খারাপ, ছেলেটাই খারাপ? কেন মেনটেন্সের টাকা ধার্য করা হয় না? একটা 1.5 বছরের ছেলের জন্য 40,000 টাকা পার মান্থ, এবং তার জন্য 1 কোটি টাকা, 1 কোটি থেকে বাড়িয়ে আবার 3 কোটি টাকা, এবং সেই মহিলাও ইঞ্জিনিয়ার, বড় একটা কোম্পানি। ভাই আইন ব্যবস্থা কোথায় আমাদের দেশে? ভিডিওটা এখানে শেষ করছি। বাকি আপনার কি মতামত কমেন্ট অবশ্যই জানাবেন।